15 বছর বয়সে আমার মা তার বোনের ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। তখন আমি ক্লাস 9-এ পড়ি। তারা বলেছে যে 3 বছর পর আমাকে তুলে নিয়ে যাবে। আমার হাজবেন্ড প্রবাসী। বিয়ের 1 মাস পর প্রবাসী ফিরে যায়। অল্প বয়সে আমার বিয়ে হয়ে যায়। কিছুই তেমন বুঝতাম না। আমার স্বামীকে আমার মোটেও পছন্দ হয়নি। সে আমার থেকেও বয়স অনেক বড় ছিল। প্রবাসে যাওয়ার পর থেকে আমায় কল দিত মাঝে মধ্যে। খোঁজ খবর নিত খুব অল্প, মাসে 2-3 বার যদি কল দিত তাও সামান্য একটু কথা বলতো। আমরাও মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা 2 বোন 2 ভাই। মধ্যবিত্ত হলেও আমাদের বাবা কোনোদিন আমাদের অভাব বুঝতে দেয়নি। যখন যা চেয়েছি তাই এনে হাজির করেছে। আর আমাদের কখনোই অভাব বুঝতে দেয়নি যে তারা কোনো রকমের অভাবে আছে। যাক, আমাদের ভালোভাবেই তারা মানুষ করেছে। আমার বিয়ের পর আব্বুর অভাব শুরু হয়ে যায়, কেন তা জানি না। বিয়ের পর তারা বলেছে আমার রুম সাজিয়ে দিতে হবে। আমার যখন বিয়ে হয় তখন তাদের ছোট্ট একটা 2 রুমের টিনের ঘর ছিল, তাই আমার বাবা কোনো কিছুই দিতে পারেনি। আমার যে হাজবেন্ডরা তারা 2 বোন 1 ভাই। আমার ভাসুরের বউ এবং 2টা সন্তান আছে, ছেলে মেয়ে নিয়ে তাদের পরিবার। আমার বিয়ের 2 বছর পর আমার শাশুড়ি মারা যায় আর আমার শ্বশুর মারা যায়। তখন তারা ছোট ছিল, তো শাশুড়ি মারা যাওয়ার যে আমার বড় যা একদম একা হয়ে যায়, সেজন্য আমাকে তারা তুলে নিয়ে যায়। তখন থেকে আমার কাছে কেমন যেন সবসময় মনে হতো আমার হাজবেন্ড আমাকে একদমই সময় দিচ্ছে না। অসুবিধা হবে এক ঘরে আমাদের থাকতে, যেহেতু 2 রুম আমাদের। ননদ আর ছেলে মেয়ে নিয়েও এখানে থাকে। বিয়ের 5 বছর পর আমার স্বামীর বাড়ির কাজ শেষ হয়েছে। তখন আমার বাবা আমাকে রুম ভর্তি করে জিনিসপত্র দিয়েছে। এই 5 বছরে সে আমার সাথে একটু ভালো করে কথা বলতো না, কেমন জানি বিহেভ করতো আমার সাথে কথা বলতে তার নাকি ভালো লাগতো না। এই 5 বছরে শুধু কথা তো তেমন বলতোই না, এমনকি আমার খরচও ঠিক মতো দিত না। আমি যখন তাদের বাড়িতে যেতাম তখন 500 কি 1000 টাকা শুধুমাত্র আমার ভাড়া হিসেবে দিত। এমন করে আমার জীবন যেত। 5টা বছর যে কিভাবে গেল। বছরে একবার যাওয়া হতো আমার বাপের বাড়ি, আর আমার বাবার বাড়িতে যদি যেতাম তাও আমি অনেকদিন থাকতাম। আমি শুধুমাত্র ওদের বাড়িতে থাকতাম আর যেতাম, এতটুকুই। বাদ বাকি যা যে ভালো লাগতো। আর তখন কিন্তু আমি আমার বাবার বাড়িতেই থাকতাম। মাঝে মাঝে মন এলোমেলো হয়ে গেলেই বাবার বাড়ি ছুটে যেতাম। আর বাদ বাকি দিনগুলো আমি যদিও থাকতাম ওই বাড়িতে, আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যা আমার লাগতো ব্যবহার করার জন্য, সেগুলো কিন্তু আমার মা আমাকে কিনে দিত। আমার শাশুড়ি মারা যাওয়ার পর আমার মা প্রত্যেক সপ্তাহে এসে আমার কিনে দিয়ে আবার চলে যেতেন। এটা আমার বাবা কখনোই জানতেন না, কারণ এই বিয়েতে আমার বাবার পরিবার আর আমার বাবা কেউ রাজি ছিল না। এখন যদি শোনে যে এই সমস্ত খরচ আমার মা বহন করছে, তাহলে আমার বাবা আমার মাকে মারবে, অনেক ঝামেলা করবে। আমার হাজবেন্ড যে আমার সাথে ঠিক মতো কথা বলে না, আমার বাবা কিন্তু এই সমস্ত কিছু একটুও জানে না। আমি কোনো কিছুই আমার বাবাকে বলতাম না, কারণ আমার বাবা আমার মধ্যে অশান্তির সৃষ্টি হবে, সেজন্য কখনই আমি চাইতাম না আমার যে সমস্যাগুলো আমার বাবাকে বলতে। আমার কোনো সন্তান নেই। বিয়ের 5 বছর পর শুরু হয় বাচ্চা নিয়ে অশান্তি। ডাক্তারের কাছে সে কোনোভাবেই যেতে চায় না। আমার ননদ ওকে বকাবকি করে, তারপর কিন্তু ডাক্তারের কাছে পাঠায়। টেস্ট করে জানতে পারি ওর সমস্যা আছে, তো ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে, এমনটা ডক্টর বলেছে। এরপর সে আবারও প্রবাসে চলে যায়। এবার সে আমার সাথে ঠিকমতো কথা বলে না, যোগাযোগ করে না, এমনকি খরচও চালায় না। বিয়ের 10 বছর সে কোনোদিনও আমাকে নিয়ে একান্তে সময় কাটায়নি। এমনকি এই 10 বছরে সে আমাকে নিয়ে কোথাও ঘুরতেও যায়নি। দেখতেছি কিভাবে 10টা বছর কেটে গেল সেটাও জানি না। এটা আমার জন্য কি নিদারুণ কষ্ট। 13 বছর বয়সে আমি তাকে বিয়ে করেছি। আমি কি বা বুঝতাম, কতটুকুই বা বুঝতাম। সে আমার থেকে বয়সে অনেক বড়, কিন্তু সে কখনোই আমাকে ভালোবেসে ওইভাবে আগলে রাখেনি। যাই হোক, ওর শরীর এখন অনেকটাই ঠিক হয়ে গেছে, কিন্তু এখন আমি এবার অনেক মোটা হয়ে গেছি। এখন আমাকে মানে অকর্মা এ সমস্ত বলে মাঝে মাঝে। যাই হোক, গালি দেয়, আমি কিছুই বলি না।
যাই হোক, বিপদ এখন আমার দিকে এসে আবারও ধাওয়া করছে। বিপদ যেন কিছুতেই শেষ হয় না। এতদিন ওর সমস্যা ছিল, এখন আবার সমস্যা দিয়েছে আমার মধ্যে। যাই হোক, ও আসার পর কিছুদিন পর যেতে না যেতেই আমার ভাসুর আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু ওরা দুই ভাই কখনোই আমাকে ভালোভাবে ডাক্তারের কাছে নিয়ে যায়নি। যে অনেক বাজে কথা বলে, অনেক বাজে ভাবে অপমান করতো আমাকে ডাক্তার দেখানোর জন্য। অতখানি টাইট করলে একটু লুজ করো, লুজ করলে থাবড়াই থাবড়াই ধুইতে পারবা। যে তুমি বুঝো না এটার মধ্যে হ্যাঁ আমাইবে না, তুমি তারা আমাকে কিন্তু এটার মধ্যে ভাবে আসলে তো অতখানি লাগবে কি করে। আমি কিন্তু কখনো একটু ডলা দিলে উস্কে উস্কে থম। আমার বড় দুর্বলতার কারণে তারা অনেকটা সুযোগ পেয়েছে। কিন্তু যখন আমার বাবা মার অবস্থা এতটাও কিন্তু ভালো না, কিন্তু তারা অবশ্যই এটাও বলতো যে তোমার বাবা মাকে এখন বলো তারা তোমাকে ডাক্তার দেখাবে কিংবা চিকিৎসা করাবে। এটা নিয়েও আমার মার সাথে অনেক বাজে আচরণ করতো এবং আমাকে আসলে অনেক বকাবকি করতো। আমার বাবা মার এতটাও ক্ষমতা নেই যে আমাকে ডাক্তার দেখানোর জন্য, কারণ তারাই এখন দিন আনে দিন খায়। আমি জানি না যে আমার বিয়ের পর থেকে তাদের এমন দুর্দশা কেন হলো। আবার আমাকেও রুম ভর্তি করে যে অনেক কিছু দেওয়ার কথা ছিল সেগুলো দিচ্ছে। আর আমার মা টাকা আসলে নিজের সংসার থেকে জমিয়ে রাখে, সেগুলো কিন্তু আমার যে জিনিসপত্র কিন্তু সপ্তাহে আসে তখন কিন্তু আমাকে এগুলো কিনে দিয়ে যায়। তো সেই টাকাগুলো তো আর আমার মার থাকে না, তাই আমি কখনোই তাদের প্রেশার দিতাম না ডাক্তার দেখানোর জন্য। আর আমি কখনো বলতামও না যে আমার এই সমস্যাগুলো। আমার ভাসুর ডাক্তারের সামনে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতো, অপমান করতো, অনেক কষ্ট দিয়ে কথা বলতো। এমনকি আসলে রিক্সা দিয়ে যখন আমি যাচ্ছিলাম তখন উনি আমাকে অনেক বাজে কথা বলছেন রিক্সাওয়ালার সামনে। এমনটা বলেছে যে তুই যদি অসুস্থ থাকো তাহলে আমার ভাইকে অন্য জায়গায় বিয়ে করাবো। কয়েকবার এমনটা আমাকে বলেছে। আমি যে একদিন আসলে রাগ করে কেন যেন এই কথাটা বলে ফেলেছি রাগের মাথায়, যে তাহলে করান আপনার ভাইকে অন্য জায়গায় বিয়ে, আমি বা কি করবো। এত বছর হাজবেন্ডের আমার বিয়ে করানো আসলে উচিত ছিল না যে তার সাথে আমার বিয়ে হোক। এটা আসলে আমি একদিন বলেই ফেলেছি যে আপনার ভাইকে আমার বিয়ে করাই উচিত ছিল না। এটা কোনো মেয়ে সহ্যই করবে না যে আপনারা যা আমার সাথে করছেন। আমি আসলে এখন ক্লান্ত হয়ে পড়ছি যে আপনারা যে ব্যবহারগুলো আমার সাথে করছেন। আমি কিভাবে যে কথাগুলো বলতে পারলাম আমি নিজেই জানি না। যাই হোক, তবে আমার বিয়ের পর থেকে আমি কোনোদিনও তার কাছ থেকে ভালোবাসা পাইনি। আমার সন্তান হয় না, এটার জন্য চারদিকের মানুষের কাছ থেকে এত কটু কথা শুনেছি, কত অপমান হয়েছি, আমি আর সহ্য করতে পারছি না। আমার ধৈর্যের বাত একদম ভেঙে চূর্ণ বিচীর্ণ হয়ে গেছে। আমার আর ক্ষমতা নাই এগুলো শুনে সহ্য করার মতো। আমি আমার জায়ের ছেলে মেয়েদের নিজের সন্তানের মতো লালন পালন করেছি, অনেক ভালোবাসি আমি তাদের। কিন্তু আমি তার কি করবো, আমি কি করতেই পারি বলো আমার সন্তানের? আমি তো সন্তানের মা হতে পারছি না। আমার ননদ এবং আমার মেঝো খালা মিলে আমার হাজব্যান্ডকে বুঝিয়ে তার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। 2 বছর হলো আমি আমার হাজব্যান্ডের সাথে প্রবাসে আছি, কিন্তু এখনও সে আমাকে কোনো ডাক্তার দেখানোর জন্য আগ্রহ দেখায় না। এই 2 বছরে সে আমাকে একবার ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। সে এখন আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, ঠিকমতো কথা বলে না। আমি জানি না আমার দোষটা কোথায়। ঠিকমতো ওষুধটা পর্যন্ত কিনে খাওয়ায় না। জানি না সে আমার সাথে এমন করে কেন। এটা যে শুরু থেকেই করে আসছে আমি তার কারণ খুঁজে পাইনি। প্রবাসে সে আমাকে কোথাও নিয়ে যায় না, সারাদিন আমি রুমের ভেতরেই বন্দি জীবন কাটাচ্ছি। সে আমাকে বলে আমার সাথে নাকি তার শুধুমাত্র মেলামেশা করতেই ভালো লাগে, তারপর নাকি আর আমাকে ভালো লাগে না। তার মানে আমি শুধু চাহিদা মেটানোর জন্যই তার কাছে পড়ে আছি। সে আমাকে রেখে দিয়েছে। স্বামী, সন্তান, সংসার এসব হয়তো আমার কপালে নেই। যদি থাকতো তাহলে আমার হাজব্যান্ড আমাকে ঠিকমতো ডাক্তার দেখাতো, বাচ্চার জন্য নেওয়ার জন্য চেষ্টা করতো। তার মধ্যে আমি কোনো কিছুর এরকমের চেষ্টাই দেখিনি। কি করব আমি? আমাকে একটু বলবেন প্লিজ কেউ, আমার কি করা উচিত? আসলে স্বামী নামক মানুষটা যদি এরকমের করে তাহলে যে কতটা কষ্ট একটা মেয়ের জীবনে সেটা কেউ জানে না। আমি যদি হয়তো আমার বাবাকে বলতাম তাহলে হয়তো অত্যাচারের মাত্রাটা আরও বেড়ে যেত। যেহেতু আত্মীয় স্বজনের মধ্যে আমার যে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আমি একটা কথাই বলবো, আসলে এটা কিন্তু একটা গল্প মাত্র। আমি ফেসবুকের একটা পোস্ট থেকে এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করেছি। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে তারপর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
আশা করি আমি প্রায় সময় আপনাদের সাথে আমার নিজের যেহেতু যেগুলো গল্পগুলো ভালো লাগে সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। হয়তো এটা আপনাদের কাছে গল্প মনে হয়, কিন্তু এরকমের অনেক হাজারো মানুষ আছে যাদের জীবনে এরকমের ঘটনা ঘটে। একটা কথাই বলবো যে আত্মীয় স্বজনের মধ্যে কারা যেন বিবাহ না দেয়, কারণ অন্যকে কিছু বলা যায়, কটু কথা বলা যায়, রাগ হওয়া যায়, গালিগালাজ করা যায়, তারপর তাদেরকে শিক্ষা দেওয়া যায়, কিন্তু আপনের মধ্যে যদি এরকমের বিবাহ জীবনে জড়ানো হয় তাহলে কিন্তু এরকমের শিক্ষা বা এরকমের এগুলো কিন্তু দেওয়া যায় না। কারণ আত্মীয়র মুখের দিকে তাকালে হয়তো অন্য রকমের একটা মায়া বাসনা চলে আসে, কিন্তু সেটা বাহিরে কিন্তু যদি বিয়ে দেওয়া হয় একটা মেয়েকে তাহলে কিন্তু সেরকমের হয় না। মেয়েদের আসলে জীবনটাই এরকমের, মানিয়ে নিতে আর শুধু কষ্ট সহ্য করতে করতেই আসলে জীবন চলে যায়। আর কেউ আসলে এই ভুলটা করবেন না, আত্মীয় স্বজনের মধ্যে খালাতো ভাই হোক, মামাতো ভাই হোক, চাচাতো ভাই হোক, এদের সাথে কখনোই বিয়ে দেবেন না একটা মেয়েকে। বাহিরে দেন, অন্য জায়গায় দেন, তাহলে আত্মীয়তার সম্পর্কে ভালো থাকবে, তারপর আপনার মেয়েটাও ভালো থাকবে। কিন্তু যাই হোক, একটা মেয়ের কপালে কি আছে সেটা কিন্তু কেউই জানে না। আত্মীয় স্বজনের মধ্যে দিলেও যে সুখী হবে না সেটা না, কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে আসলে সম্পর্কে তেমন না জড়ানোই ভালো। আমি আমার নিজের দিক থেকেও বিবেচনা করে দেখেছি, আসলে এটা চরম ভুল। আর এটা একটি গল্প মাত্র, আপনারা কেউ অন্যভাবে নেবেন না প্লিজ। আসলে যদি ভালো লাগে ভিডিওটি তাহলে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, যেহেতু আপনাদের ভালোবাসায় আমি সামনের দিকে একটু ভালোভাবে এগিয়ে যেতে পারবো। আর যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্না বান্নার ভিডিও আমি কেমন রান্না করি বা না করি, যদি কোনো কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে কিন্তু তেমন বেশি কিছু রান্না করিনি, আর আজকে আমি আসলে এই অল্প কিছুই রান্না করেছি, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আর আপনাদের সাথে কিন্তু আমি আমার নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই শেয়ার করি। আপনাদের ভাই অনেক বাজার এনেছিল, সেগুলো গোছাতে অনেকটা দেরি হয়েছে। যেহেতু আমার ক্যামেরাম্যান এখন আমার কাছে নেই, আসলে সে আসতে পারছে না একটু সমস্যার কারণে, আর নিজের ভিডিও এখন নিজেই আসলে একা হাতে করতে হয় তার জন্য। আর আজকে আমি অনেক মজা করে আসলে কচুরলতি রান্না করেছি, আর কচুরলতি খেতে কিন্তু আমার কাছে অনেকটা বেশি ভালো লাগে, বোঝাতেই পারবো না। নারকেল বাটাও দিয়েছি, আসলে ফ্রিজে কিছুদিন আগে একটু নারকেল বাটা ছিল, সেটা নামিয়ে তারপর কিন্তু আসলে আমি কচুরলতিটা রান্না করেছি। এই গল্পটা যে আপনাদের সাথে শেয়ার করলাম, এখানে ভুলটা কার, দোষ কার, যদি আপনাদের কাছে মনে হয় যে দোষটা তার স্বামীর, দোষটা সেই মেয়েটার, আসলে আমি বলবো মেয়েটারও কিছু দোষ আছে। তোমার প্রতিবাদ করা উচিত ছিল, যদি তুমি একটু হলেও প্রতিবাদ করতে তাহলে কিন্তু তোমাকে এই সমস্যার সম্মুখীন হতে হতো না, কারণ তুমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছো। প্রতিটা মেয়েরই আসলে একটু না একটু প্রতিবাদ করা উচিত, আমার দিক থেকে আমি যেটা বলতে পারি। কারণ যতই আপনি নরম মাটি হবেন, কথায় বলে না গ্রামের বাসায়, তুমি যতই নরম মাটি হবে ততই তোমাকে ভেঙে আবারও অন্য গড় দিয়ে, অন্য শেপ দিয়ে অন্য কিছু তৈরি করবে। আর তুমি যদি একটু শক্ত হও তাহলে কিন্তু তোমাকে আর কেউ খোঁটা দিতে পারবে না। হয়তো দ্বিতীয়বার আবার ভাববে যে তোমাকে কতটা আঘাত দিলে তুমি কতটা সহ্য করতে পারবে। আর তোমাকে নরম মাটি পেয়ে তোমাকে এরকমের করলো, আসলে মেয়েদের জীবনই এরকমের, কেউ সহ্য করতে পারে আবার কেউ পারে না। আমি মনে করি মোটামুটি একটু না একটু হলেও কিন্তু প্রতিবাদ করা উচিত, তাহলে হয়তো তার জীবনটা এরকমের হতো না। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই, বেশি আর বাড়ালাম না, আর এই পর্যন্তই আসলে রাখলাম। বেশি বড় করলে আসলে অনেকেই দেখতে চায় না। যাই হোক, গল্পটি একটু হলেও ভালো লেগে থাকলে আশা করি সবাই পাশে থাকবে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।